হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা আজ থেকে শুরু করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটাও কিন্তু। তো আমি এই চ্যানেলটা খুলেছিলাম মূলত তোমাদের বিজ্ঞান পড়াবো বলে, কিন্তু অনেকের রিকোয়েস্টে, বিশেষ করে এমডি সাইফুল ইসলাম ভাই ভাই মানে টোটালি প্রত্যেকটা ভিডিওতে তিনি কমেন্ট করেন যে যেন আমি আইসিটি ক্লাসটাও দেই। তো ভাই সত্যি কথা বলতে মূলত আমি প্রচুর ব্যস্ত এখন, এই জন্য আর কি ক্লাসগুলো আমি সঠিকভাবে দিতে পারি না। কিন্তু আপনি এতটা রিকোয়েস্ট করেছেন যে আমি আর পারলাম না, ক্লাসটা দিতেই হলো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। অ্যান্ড ভাই ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য আপনাকে। আপনারা সকলেই আমাকে অনেক সাপোর্ট করেন, দ্যাটস ওয়াই আমি আজ এই পর্যায়ে এসেছি। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কমেন্ট পাই, যেগুলো আমাকে একবারে ভিতর থেকে মোটিভেট করে ক্লাস নেওয়ার জন্য। তো চলুন আমরা শুরু করি। ওকে, আমাদের বইয়ের নাম কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন আমরা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এইটা বোঝানো দিয়ে ক্লাসটা শুরু করি, কারণ আমি তো আপনাদের সবগুলো লাইনই বোঝাই, তো এটাও বুঝিয়ে দিই। তো তথ্য, তথ্যটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা পাওয়া, কোনো খবর কালেক্ট করা বা কোনো উপাত্ত নেওয়া, এটাকেই তথ্য বলে। সাপোজ আপনি একটা ফোন কিনবেন, তো ফোন কেনার আগে আপনি অবশ্যই ইউটিউবের রিভিউ দেখেন। তো এই যে রিভিউ দেখে একটা ধারণা লাভ করলেন, এটাকে মূলত তথ্য বলে। এখন যোগাযোগটা কি? যোগাযোগটা হলো এই যে আপনি ফোন কেনার জন্য ইউটিউবের যে রিভিউটা দেখলেন, অবশ্যই কোনো না কোনো ইউটিউবার এই তথ্যটা ইউটিউবে দিয়েছে এবং সেখান থেকে আপনি এই তথ্যটা পেয়েছেন আপনার ফোন সম্পর্কে। তো এই যে তথ্য আদান প্রদান যে হচ্ছে, এইটাকে মূলত যোগাযোগ বলে। একে অপরের সাথে তথ্য আদান প্রদান করাকে যোগাযোগ বলে। এখন প্রযুক্তি, প্রযুক্তিটা কি? প্রযুক্তিটা হলো এই যে আপনি যে আপনার স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবে আপনি সেই রিভিউটা দেখলেন, এই যে এই ইউটিউবে রিভিউ দেখার জন্য কিন্তু আপনি স্মার্টফোনটাকে ইউজ করলেন, এইটাকেই মূলত বলে প্রযুক্তি। প্রযুক্তি ইউজ করার মাধ্যমে, অর্থাৎ আপনার স্মার্টফোন ইউজ করার মাধ্যমেই কিন্তু আপনি এই তথ্যটা পেয়েছেন। তো মূলত এইটাকেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। আশা করি ক্লিয়ার। ওকে, আমাদের প্রথম অধ্যায় কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তো এই অধ্যায়ে এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদের লাইফটাকে ডেভেলপ করেছে, মূলত এগুলো নিয়ে খুঁটিনাটি বিস্তারিত হবে। আচ্ছা, এই অধ্যায় শেষ করে আমরা কি কি করতে পারবো দেখেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবো। মানে এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কোন কোন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, কোন কোন ক্ষেত্রে ডেভেলপ হয়েছে, এগুলো আর কি ব্যাখ্যা করতে পারবো। এরপর যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। এরপর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুযোগ ব্যাখ্যা করতে পারবো। এরপর সরকারি কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব বর্ণনা করতে পারবো। চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা করতে পারবো। গবেষণা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। ওকে, আমাদের পার্ট একে কি বলেছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তো এখানে একটা গল্প দেওয়া আছে, চলেন আমরা গল্পটা পড়ি। নীলিমাদের বাড়িতে আজ ঈদের দিনের মতো আনন্দ। কারণ কি? অবশ্যই কোনো কারণ আছে। কারণ অনেকদিন পর ঢাকা থেকে নীলিমার বড় ভাই বাড়িতে আসবে। নীলিমা ও হুমায়ুন তাদের বাবা মার দুই সন্তান। মানে নীলিমা ও হুমায়ুন তাদের বাবা মার দুই সন্তান। ওদের বাড়ি বাংলাদেশের উত্তরের জেলাগুলোর অন্যতম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায়। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় তাদের বাসা। সদর থেকে একটু এগুলোই ওদের বাসা। ওদের বাবা জয়নাল মিয়া মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন। মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো হচ্ছে আমেরিকা বলতে পারেন। নীলিমা এবছর অষ্টম শ্রেণীতে পড়ে, অর্থাৎ আপনাদের সাথেই কিন্তু। ইতপূর্বে সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে বৃত্তি পেয়েছে, অর্থাৎ ক্লাস 5-এ যে পিএসসি পরীক্ষা ছিল, যেটা এখন আর নেই, সেই পরীক্ষায় সে বৃত্তি পেয়েছে। তাই ভালো শিক্ষার্থী হিসেবে গ্রামের সবাই নীলিমাকে পছন্দ করে। তাকে কেন পছন্দ করে? কারণ সে ভালো স্টুডেন্ট। নীলিমার ভাই হুমায়ুনও ভালো শিক্ষার্থী। তাহলে হুমায়ুন কি? হুমায়ুনও কিন্তু ভালো শিক্ষার্থী। যে বছর হুমায়ুন ঢাকায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েটে ভর্তি হয়, বুয়েটের পূর্ণরূপ কি এটা আমাদের মনে রাখতে হবে। যারা আর কি আমরা ইঞ্জিনিয়ার হতে চাই, তাদের কিন্তু ড্রিম এটা। তো বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেস্ট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। ওই বছর ওদের উপজেলা থেকে সে একমাত্র শিক্ষার্থী ছিল যে বুয়েটে পড়ার সুযোগ পায়। অবশ্যই সে কিন্তু একজন ভালো স্টুডেন্ট, দ্যাটস ওয়াই সে কিন্তু এখানে পড়ার চান্স পেয়েছে। এখানে পড়া কিন্তু যেই সেই ব্যাপার না, আর এখানে চান্স পাওয়া কিন্তু যেই সেই ব্যাপার না। হুমায়ুন এখন একটা ঢাকার বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে, অর্থাৎ কি তার পড়ালেখা এখন শেষ, সে এখন চাকরি করে।
বাড়িতে নীলিমার মা ও নীলিমার সাথে ওদের দাদা দাদিও থাকে, মানে কি অ্যাজ আ যৌথ ফ্যামিলি হিসেবে তারা বাস করে। হুমায়ুন আসবে জেনে হুমায়ুনের বাবা গতকালই মধ্যপ্রাচ্য থেকে নীলিমার মায়ের মোবাইল ফোনে টাকা পাঠিয়েছে। মানে কি বড় ছেলে আসবে, অবশ্যই টাকার দরকার, বাজার করার জন্য টাকা পাঠিয়েছে। কাল দুপুরেই মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছে আর সঙ্গে অনেক বাজার। আচ্ছা, টাকাটা তুলেছে সে। এখন মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে কিভাবে টাকা পাঠায়? ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এখন দেখেন এখানে মোবাইল ব্যাংকিং করা যায় লেখা, অর্থাৎ কি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু টাকাটা পাঠিয়েছে। এখন মোবাইল ব্যাংকিং কি? বিকাশ, রকেট, উপায়, নগদ, এগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিং। কাল দুপুরে মা বাজারে গিয়ে টাকা নিয়ে এসেছে আর সঙ্গে অনেক বাজার। আজ সকাল থেকে মা আর দাদি মিলে রান্না করছে। নীলিমার দাদা পত্রিকায় পড়েছে যে বিসিএস পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখন আপনারা বলতে পারেন ভাই বিসিএসটা কি? আচ্ছা, বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। আচ্ছা, এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় এবং সবচেয়ে সম্মানজনক একটি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা। আর এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু অনেকে বিসিএস ক্যাডার হয়, শিক্ষা ক্যাডার হয়, এইগুলো আর কি। আচ্ছা, এরপর এই যে বিসিএস এর তো একটা স্টেপ আছে, মানে একটা স্টেপ পার করে না আপনি এই পরীক্ষা দিতে পারবেন। তো বাংলাদেশে আপনাকে আগে 9-10 পড়তে হবে অর্থাৎ এসএসসি, দেন আপনাকে 11-12 পড়তে হবে এইচএসসি। এরপর আপনাকে ব্যাচেলর কমপ্লিট করতে হবে অথবা যাকে অনার্স বলে এটা কমপ্লিট করার পর দেন আপনি এই পরীক্ষাটা দিতে পারবেন। অর্থাৎ এই পরীক্ষার জন্য অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এক্ষেত্রে হুমায়ুন যদি বাড়ি আসে তাহলে সে কিভাবে উক্ত পরীক্ষার জন্য দরখাস্ত করবে বিষয়টি নিয়ে দাদা চিন্তিত হলেন। আচ্ছা, এই যে হুমায়ুন হুমায়ুন কি করেছে? বুয়েট থেকে আপনার বিএসসি কমপ্লিট করেছে। বিএসসি এর পূর্ণরূপ কি? বিএসসি এর পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, অর্থাৎ সে এই অনার্স লেভেলটা কমপ্লিট করেছে। তো এখন কিন্তু সে চাইলে এই বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারে। ওইটা নিয়েই আর কি তার দাদা চিন্তিত। কেন চিন্তিত? কারণ দাদা হচ্ছে আগের যুগের মানুষ। দেখেন এখন সকাল থেকে দাদা নীলিমাকে শুনিয়েছে কেমন করে তিনি নিজের চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। হেঁটে হেঁটে নদীর ঘাটে যাওয়া, সেখান থেকে নৌকা করে আর পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে যাওয়া, সেখানে দরখাস্ত টাইপ করা, তারপর সেটি পাঠানো, কত কাজ। আগে কিন্তু এরকমই ছিল। আগে কি করতে হতো? আগে পায়ে হেঁটে আপনার শহরে আসতে হতো। দেন এখানে এসে এটা টাইপ করতে হতো। এরপর পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু সেই বার্তাটা পাঠাইতে হতো। অর্থাৎ আপনার অফার লেটার যেটাকে বলে বা অ্যাপ্লিকেশন যেটাকে বলে সেটা কিন্তু পাঠাতে হতো। তো এইজন্যই আরকি তার দাদা চিন্তিত যে এগুলো সে কিভাবে করবে? অবশ্য দাদার উৎকণ্ঠা দেখে নীলিমা তেমন ভয় পাচ্ছে না। কারণ কি? নীলিমা হচ্ছে এই যুগের মেয়ে। অর্থাৎ আপনাদের মতো অনেক অ্যাডভান্স সে। কারণ কি? এখন এই কাজগুলো মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু করা যায়। আর এটা নীলিমা কিন্তু জানে। এজন্য সে আরকি চিন্তিত না। গতরাতে সে ভাইয়ের কাছ থেকে জেনেছে তাদের বাড়িতে সবাই বসেই ভাইয়ার ওই আবেদন করতে পারবে। কারণ কি? তার ভাইয়ের হয়তো ল্যাপটপ অথবা মোবাইল ফোন আছে। নিচে আমরা পড়ি তাহলে বুঝবো। নীলিমা অবশ্য তার দাদাকে এ কথাও মনে করিয়ে দিয়েছে যে তার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল জানতে তাকে কুড়িগ্রাম শহরে যেতে হয়নি। মোবাইল ফোনের মাধ্যমে সে বাড়িতে বসে কিন্তু সেটা জানতে পেরেছে। আগে কি করতে হতো? আগে কোনো বোর্ড পরীক্ষার রেজাল্ট জানার জন্য আপনাকে স্কুলে যেতে হতো। দেন একটা নোটিশ বোর্ড থাকতো সাদা, সেখানে কিন্তু খুঁজে, খুঁজে আপনার বোর্ড রোল অনুযায়ী আপনার রেজাল্ট বের করতে হতো। কিন্তু এখন তা না। এখন মোবাইল ফোনে জাস্ট একটা এসএমএস ডায়াল করে, একটা কোড ডায়াল করার মাধ্যমে আপনি কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার রেজাল্ট খুব ইজিলি জানতে পারেন। আর এটা শুধু বোর্ড এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ বোর্ড রেজাল্টের ক্ষেত্রে। স্কুলের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু হয় না। এখন দেখেন মায়ের মোবাইল ফোনের পরীক্ষার ফলাফল জেনেছে, অর্থাৎ নীলিমা মায়ের মোবাইল ফোনে কিন্তু তার পরীক্ষার ফলাফল জেনেছিল। বাড়িতে ঢুকে হুমায়ুন প্রথমে তার দাদাকে আশ্বস্ত করলো যে তার ল্যাপটপ আর মডেমের সাহায্যে ইন্টারনেটে প্রবেশের মাধ্যমে সে বাড়িতে বসে আবেদনটি করতে পারবে। এখন এখানে প্রশ্ন একটা যে আপনারা করতে পারেন ভাই মডেমটা কি? তো মডেমটা হলো এই তো এই জিনিসটা। তো এইটা হচ্ছে দেখেন এখানে একটা কাভার থাকে। এই কাভারটা সরানোর পরে একটা সিম স্লট পাওয়া যায়। এই সিম স্লটে আমাদের কিন্তু সিমটা ঢুকাতে হয়। অর্থাৎ আপনাকে আগে এই যে এই সিমে এমবি ভরতে হবে। দেন কিন্তু আপনাকে এই সিম স্লটের মধ্যে সিমটা ইন করাতে হবে। এরপর এই যে দেখেন আপনাকে ল্যাপটপে ইন করার জন্য একটা পয়েন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ এইটাকে আপনার ল্যাপটপে ইন করার মাধ্যমে আপনি কিন্তু খুব
ভালো একটা ইন্টারনেট সার্ভিস পাবেন। তো আশা করি সবার মডেমটা ক্লিয়ার যে মডেমটা কি। এরপর দেখেন, শুধু তাই নয়, তার ঢাকা ফিরে যাওয়ার ট্রেনের টিকিট কিনতেও কাউকে আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। তো এখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোন দ্বারাই কিন্তু ট্রেনের টিকিট কাটা যায়, আর লাইনে দাঁড়াতে হয় না। রাতে খাওয়া দাওয়ার পর হুমায়ুন তার ল্যাপটপের সঙ্গে মডেমটি যুক্ত করলো, তারপর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করলো। সবাইকে নিয়ে সে চলে গেল আরেক দুনিয়ায়, যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কেমন করে পৃথিবীকে নানাভাবে বদলে দিচ্ছে। অর্থাৎ কি, হুমায়ুন সবাইকে দেখাচ্ছে যে এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের দুনিয়াটা কতটা ডেভেলপ হয়ে গেছে, কত কিছু এখন সবকিছু ঘরে বসে করা যায়। আগে যেগুলো করা অনেক কঠিন ছিল, লাইনে দাঁড়াতে হতো, অনেক কাজ করতে হতো, কিন্তু এখন সেগুলো কিন্তু আমরা ঘরে বসে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে করতে পারি। এটাই আর কি সে সবাইকে দেখাচ্ছে। আচ্ছা, এখানে পার্ট 2 এ কি আছে? কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে কর্মসৃজন বলতে নতুন কাজের সৃষ্টিকে বুঝিয়েছে, ও কর্মপ্রাপ্তি বলতে হচ্ছে যে নতুন কাজ পাওয়া আর কি, এটাকে বোঝায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কিভাবে নতুন কাজ সৃষ্টি এবং নতুন কাজ পাওয়া যায় এটা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। শুরুর দিকে ধারণা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে এবং বেকারত্বের সংখ্যা বেড়ে যাবে। মানে আগের মানুষ ধারণা করতো যে এই যে স্বয়ংক্রিয়করণ, অর্থাৎ এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ডেভেলপ হচ্ছে, এর ফলে বিশ্বে আর কি কাজের পরিমাণ কমে যাবে, অনেক লোক বেকার হয়ে যাবে। আগের মানুষ এটা ভাবতো। মানে আমরা যেমন এআই এর ক্ষেত্রে ভাবতাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, তারা মানে এআই সিস্টেমের জন্য আমাদের জব চলে যাবে বা অনেক মানুষ বেকার হয়ে যাবে। তো ঠিক আগের মানুষও এটাই ভাবতো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে হয়তো আমাদের জব চলে যাবে, অথবা আমরা বেকার হয়ে যাব, অনেক বেকারত্বের হার বেড়ে যাবে বিশ্বে, এটাই আর কি বলা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়ে গেছে, বা বেশ কিছু কাজের ধারা পরিবর্তন হয়েছে বটে, তবে অসংখ্য নতুন কাজের সৃষ্টি হয়েছে। এক গবেষণায় দেখা গেছে যে ইন্টারনেটের সংযোগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখানে আগে আমরা বুঝি যে এখানে বলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে কিছু সনাতনী কাজ বিলুপ্ত হয়ে গেছে। এখানে সনাতনী বলতে যে আগের যে অনেক ডেঞ্জারাস কাজগুলো ছিল বা অনেক পুরনো কাজ ছিল সেগুলোকে বোঝানো হয়েছে। যেমন এই যে রোবট দ্বারা এখন অনেক কাজ করানো হয় না, এগুলো আগে এই ঝুঁকিপূর্ণ কাজগুলো মানুষ দ্বারা করানো হতো। তো এই ধরনের কাজকে আর কি বোঝানো হয়েছে। আর এই যে ইন্টারনেট সংযোগ যত বৃদ্ধি পেয়েছে, মানে আমাদের ওয়াইফাই বলতে পারেন বা ইন্টারনেট ব্যবহারকারী বলতে পারেন, এটা যত বৃদ্ধি পেয়েছে আপনার কর্মসংস্থানও কিন্তু আরো বেশি বৃদ্ধি পেয়েছে। তো এটা কিভাবে আমরা নিচে পড়লে বুঝবো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে সকল খাতে, কৃষি বলেন, তারপরে চিকিৎসা খাত বলেন, তারপরে আইটি সেক্টর বলেন, সকল খাতে কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, যা বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি এর অধ্যাপক ডক্টর ইকবাল কাদির এর তার মতে সংযুক্তি উৎপাদনশীলতা, অর্থাৎ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। অর্থাৎ প্রযুক্তিতে জনগণের ব্যবহার যত বাড়বে, উৎপাদনশীলতা তত বাড়বে এবং তত বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। আচ্ছা, এটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি। এইটুক তো আমি বুঝিয়েছি, এখন এই যে নিচে বলেছে এর অর্থ কি, এটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি। তো আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় আছে, যেমন আমাদের বুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সেম এমআইটিও কিন্তু এইরকম। তো এখানকার অধ্যাপক আমাদের এক বাঙালি, তার নাম হচ্ছে ডক্টর ইকবাল কাদের। তিনি বলেছেন যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যত মানুষ এটাকে ইউজ করবে, যত মানুষের সংখ্যা এখানে বাড়বে, ততই কিন্তু উৎপাদন বাড়বে। কারণ এই প্রযুক্তিটা যত মানুষ ইউজ করবে তত কিন্তু সে দক্ষ হবে, আর দক্ষ মানুষের দ্বারা কিন্তু কম সময়ে অধিক কাজ করানো যায়, আর এর ফলে কিন্তু নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এটাই আর কি বলেছে এই লাইনতে। এখন নিচে কি বলেছে? প্রযুক্তির ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। কেন দক্ষ হয়ে ওঠে? কারণ কি? কারণ তাকে তো তার ফিল্ড যেটা আছে, অর্থাৎ কর্মসংস্থান, সেখানে তো তাকে টিকে থাকতে হবে। কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তি এতটাই ব্যাপক হারে প্রসার পেয়েছে যে তাকে তার নিজের ফিল্ডে ধরে রাখতে হলে তাকে দক্ষ হতেই হবে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শিখতেই হবে, তাছাড়া সে কিন্তু পারবে না, নিজেকে তার ফিল্ডে টিকিয়ে রাখতে পারবে না। তো এই কারণে কিন্তু কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে।
আচ্ছা, ফলে অনেক বেশি প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নিতে পারছে। কারণ কি? দক্ষ কর্মী অনেক বেশি কাজ খুব কম সময়ে সম্পন্ন করতে পারে এইজন্য। উদাহরণ হিসেবে নিচের বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে। আচ্ছা, নিচে কি বলেছে এখন আমরা দেখি। বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। মানে এই যে শিল্প কারখানার ঝুঁকিপূর্ণ কাজগুলো আছে এগুলো এখন রোবটকে দ্বারা করানো হয়। এখন এই রোবটটা চালাতে হলে অবশ্যই তো একজন দক্ষ কর্মী দরকার যে কিনা রোবট কন্ট্রোল করতে পারে। এরপর কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, তাদের বেতন ভাতা দিয়ে ইত্যাদির হিসাব করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়। কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতির যন্ত্র, বেতন ভাতা দিয়ে হিসাবে সফটওয়্যার ইত্যাদির ব্যবহারের মাধ্যমে এর সকল কাজ সম্পন্ন করা যায়। আচ্ছা, আগে একটা প্রতিষ্ঠানে কি হতো যে এই যে কর্মীদের উপস্থিতির সময়কাল এগুলো কর্মীরা যখন কর্মসংস্থানে বা কর্মস্থলে আসতো তখন কিন্তু তাদের এটা লেখার জন্য একজন কর্মী থাকতো। সে কি তাদের উপস্থিতি এন্ট্রি করতো। কিন্তু এখন কিন্তু তার হয় না। এখন কিন্তু ওই যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু তাদের স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতির সময়কাল বোঝা যাচ্ছে। এরপর বেতন ভাতা দিয়ে আগে বেতন ভাতা দিয়ে দেওয়ার জন্য কিন্তু একজন কর্মীকে রাখা হতো যে কিনা শুধু মানে সকল কর্মীর বেতন দিত। কিন্তু এখন কি হয়? এখন সেটা সফটওয়্যারের মাধ্যমে সবার ফোনে একই সময়ে অনেকগুলো কিন্তু এই বেতন ভাতা দিয়ে পাঠানো যায়। তো এটাই বলেছে। আচ্ছা, এরপর বিভিন্ন গুদামে মালামাল সজ্জিত করার কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। এখন বিভিন্ন গোদামের উঁচু যেগুলো জায়গা সেগুলো কিন্তু আগে মানুষ মাল রাখতে পারতো না। কিন্তু এখন রোবটের ইউজ করার মাধ্যমে কিন্তু একটা গোদামে খুব ইজিলি অনেক জায়গায় এই মালগুলো রাখা যায় এবং অনেক উপরে রাখা যায়। টেলিফোন এক্সচেঞ্জের কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন হয় না। আচ্ছা, আগে যে এই যে টেলিফোন ব্যবস্থাটা আছে এটার জন্য একজনকে তার ধরে থাকতে হতো। একজনকে টেলিফোনে সে কতক্ষণ কথা বলছে, গ্রাহক কতক্ষণ কথা বলছে এটা রেকর্ড করতে হতো। আরেকজনকে এই যে রেকর্ড করলো এটা অনুযায়ী তাকে বিল ধরায় দিতে হতো। তো অনেক প্যারা ছিল কিন্তু আগে। কিন্তু এখন কিন্তু আর এতগুলো মানুষ লাগে না। এখন জাস্ট একটা কম্পিউটার প্রোগ্রাম যাকে বলে এটার মাধ্যমে কিন্তু সে স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রণ করছে সবকিছু। সে স্বয়ংক্রিয়ভাবেই সেটা কাউন্ট করছে যে কে কতক্ষণ কথা বলছে, সেই অনুযায়ী গ্রাহককে বিল ধরায় দিচ্ছে। আবার কোন কল কোথায় দিতে হবে সেগুলো সবকিছু মানে একটা স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এটাই আর কি এখানে বুঝিয়েছে। স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন-রাত যেকোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যায়। আচ্ছা, সাপোজ আপনি এখন মনে করুন যে আপনি আমাকে কল দিচ্ছেন কিন্তু আমি ক্লাস নিচ্ছি, সেজন্য আমি কলটা কেটে দিলাম। সেক্ষেত্রে কি হবে? আপনার কাছে একটা ভয়েস যাবে যে এই কলটি বা এই নাম্বারটি এখন ব্যস্ত আছে। দয়া করে কিছুক্ষণ পর কল করুন। তো আপনার কি মনে হয় এক্ষেত্রে আমার জন্য একজন বরাদ্দ মানুষ আছে? মোটেও না। এইটা একটা ডিজিটাল সিস্টেম যেটাকে বলে ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি। তো এই লাইনে এটাই বুঝিয়েছে যে এটার মাধ্যমে গ্রাহককে দিন-রাত যেকোনো সেবা দেওয়া সম্ভব। আচ্ছা, এর পরের লাইন কি? ব্যাংকের এটিএম এর মাধ্যমে যেকোনো নগদ অর্থ তোলা যায়। অর্থাৎ এখন কিন্তু চাইলেই আপনি যেকোনো জায়গায় আপনার এটিএম কার্ডের মাধ্যমে ব্যাংক হতে টাকা তুলতে পারেন। এখন আর লাইনে দাঁড়াইতে হয় না অনেক বড়। আচ্ছা, নিচে অন্যদিকে আইসিটির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। অর্থাৎ অনেক কাজের ধরন কিন্তু বদলে গেছে। এর মধ্যে রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হয়। যেটা আমি আগেই বলেছি, আপনাকে আপনার ফিল্ডে টিকে থাকতে হলে অবশ্যই নিজেকে দক্ষ করে তুলতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না। ফলে দক্ষতা উন্নয়নের কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হচ্ছে। কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসেই করা সম্ভব হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলে যে কাজগুলো করা সম্ভব হতো না, এরূপ অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সহজে সম্পন্ন করা যাচ্ছে। যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং। আচ্ছা, এই ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং করতে হলে এই যে অ্যাক্সেসরিজগুলো লাগতো বা টুলসগুলো লাগতো এগুলো কিন্তু আগে অনেক এক্সপেন্সিভ হতো। যা সাধারণ মানুষের পক্ষে ক্যারি করা বা যা সাধারণ মানুষের পক্ষে কেনা সহজ ছিল না। কিন্তু এখন কিন্তু সকলের ঘরে ঘরে কম্পিউটার আছে, তারপরে বিভিন্ন এডিটিং সফটওয়্যার আছে যেগুলো ইউজ করে খুব ইজিলি কিন্তু ভিডিও এডিটিং করা যায়। অনেকের কাছে প্রফেশনাল ক্যামেরা আছে যেগুলো দ্বারা কিন্তু তারা ফটোগ্রাফিও করতে পারে। তো এটাই আর কি বলেছে এখানে।
অনেকে ঘরে বসে কাজ করছে, ফলে অনেক প্রতিষ্ঠানই এখন ভার্চুয়াল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আচ্ছা, ভার্চুয়াল প্রতিষ্ঠান বলতে ওই যে অনেকগুলো পেজ আছে না, ফেসবুক পেজ বা ওয়েবসাইট, যেখান থেকে আমরা অনেক কিছু অর্ডার করি, অনেক অ্যাক্সেসরিজ কিনি, এগুলোকে বোঝানো হয়েছে। এ সকল প্রতিষ্ঠানের সহায়ক কর্মীর সংখ্যা যেমন কমেছে, তেমন তাদের কাজেরও ধরন পাল্টে গেছে। আচ্ছা, এখন এখানে এই যে পেজগুলো চালানো হচ্ছে, এই পেজগুলো কিন্তু চাইলে একজন মেন্টর বা মডারেটরই ক্যারি করতে পারে, অনেকগুলো লোকের দরকার পড়ে না আর। তো এখানে এইটাই বলেছে যে কর্মী সংখ্যা কিন্তু কমে গেছে, আবার তাদের কাজের ধরনও পাল্টে গেছে। আচ্ছা, এরপর নিচে স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে ইত্যাদি। আচ্ছা, আগে কি হতো, আগে কিন্তু এই যে সিসি ক্যামেরা বা স্বয়ংক্রিয় মনিটরিং সিস্টেম ছিল না, এই জন্য অনেকেই টাকা মারতো, আবার অনেক কর্মী কি করতো, কাজে ফাঁকি দিত। কিন্তু এখন কি হচ্ছে, এখন আমরা কিন্তু আমাদের ঘরে বসে আমাদের মোবাইল ফোন বা কম্পিউটার ইউজ করে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানে কি হচ্ছে, কোন কর্মী কোথায় কাজ করছে, কি করছে, সবকিছু কিন্তু এখন দেখা যায়। তো এই লাইনটা দ্বারা এটাই বুঝিয়েছে। তো আপনাদের এখানে এই যে এইটা মুখস্থ করতে হবে, এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, কারণ আপনাদের এমসিকিউ এবং আইসিটিতে রচনামূলক প্রশ্ন আসে, এখানে কোনো সৃজনশীল আসে না। তো এটা আপনারা মুখস্থ করে নেবেন। এখান থেকে প্রশ্ন আসবে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে কিভাবে আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তো এটা মুখস্থ করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো যে যেখানে বোঝেননি অবশ্যই নোট করে রাখবেন এবং আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া আমাকে এটা বুঝিয়ে দেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।